আসসালামু আলাইকুম সবাইকে। প্রিয় এসএসসি শিক্ষার্থী, তোমাদের পদার্থবিজ্ঞানের তৃতীয় অধ্যায় অর্থাৎ বল নামের চ্যাপ্টারটি যথেষ্ট ভালোভাবে শেষ করে দেওয়ার উদ্দেশ্যে এটা হচ্ছে আমার প্রথম লেকচার। তো আমরা এই চ্যাপ্টারটা যথেষ্ট ভালোভাবে শেষ করব। তো এই চ্যাপ্টারটা শুরু করার আগে আমি কিছু উপদেশমূলক কথাবার্তা বলি। তো আমরা আসলে কিভাবে পড়াশোনা করব? উত্তরটা হচ্ছে আমরা প্রথম থেকে একদম বেসিক পড়ব। ঠিক আছে, মানে খুঁটিনাটি যে বিষয়গুলো আছে সেগুলো পড়বো, সূত্রগুলো কিভাবে আসে, সূত্রগুলোর প্রতিপাদন দেখব, সূত্রগুলোর বেসিক দেখব। ঠিক আছে, এবং সূত্রগুলো পড়া হয়ে গেলে, একটা টপিকস পড়া হয়ে গেলে সেই টপিকস সংক্রান্ত যে প্রবলেমগুলো হতে পারে, যে সমস্যাগুলো হতে পারে, যে বোর্ড সিকিউ অথবা এমসিকিউ গুলো হতে পারে, সেগুলো আমরা প্র্যাকটিস করব। তো আশা করি খুব ভালোভাবেই শেষ হয়ে যাবে। তো আমি পড়ানোর সময় বা এই চ্যাপ্টারটা পড়ানোর সময় মোটামুটি 60% সিকিউ করে দিব। ঠিক আছে, আর বাকিগুলা ধরো যদি 30টা থাকে, এর মধ্যে হয়তো আমি 15টা করে দিলাম, এবং বাকি 15টা কিন্তু তোমাকে নিজেকেই করতে হবে। কিসের আঙ্গিকে? সেটা হচ্ছে আমি যেগুলো করিয়ে দিয়েছি এইগুলোর, আর এইগুলোর মধ্যে যে এক্সপিরিয়েন্স তুমি পাবা, যে অভিজ্ঞতা তুমি পাবা, সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বাকি সিকিউ গুলো তুমি সলভ করতে পারবা বলে আমি আশা করি। তো এমন হইতে পারে যে একটা দুইটা সিকিউ প্রবলেম হচ্ছে, সেগুলো তুমি আমাকেও দেখাতে পারো। ঠিক আছে, আর তা না হলে তোমরা অফলাইনে যে টিচারগুলোর কাছে পড়ো তাদেরকেও দেখাতে পারো, মানে কোনোভাবে সলভ করে নিও আর কি। তো ঠিক আছে, চলো শুরু করা যাক। তো এই অধ্যায়ের নাম আমরা কি বলছি বলো? এই অধ্যায়ের নাম দেওয়া হয়েছে হচ্ছে বল। আমরা আগের চ্যাপ্টারে অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ে আমরা গতি পড়ে আসছি। সো গতির অল্প কিছু কনসেপ্ট কিন্তু আমাদের তৃতীয় অধ্যায়েও লাগবে, মানে গতির যে সূত্রগুলো ছিল সেই সূত্রগুলো তৃতীয় অধ্যায়েও কিন্তু লাগবে। তো দ্বিতীয় অধ্যায় ভালো করে পড়া না থাকলে তৃতীয় অধ্যায়ে সামান্য কিছু প্রবলেম হতে পারে, তবে একেবারে পড়া না থাকলে সমস্যা নাই, আমি অল্প কিছু রিক্যাপ করে নিব। তো ঠিক আছে, চলো শুরু করা যাক। তো আমাদের এই চ্যাপ্টারের নামটা কি ছিল বলো তো? বল। তো তার মানে আমরা কিন্তু এখানে বল সংক্রান্ত আলোচনা দিয়েই শুরু করব। ঠিক আছে, তো বল আমাদের পড়ার পূর্বে আমরা একটা টপিকস পড়বো, সেটা হচ্ছে জড়তা। জড়তা কাকে বলে? তো এই জিনিসটা বোঝানোর জন্য আমি একটা উদাহরণ নিব। সেটা হচ্ছে এরকম যে ধরো একটা ভূমি আছে, হ্যাঁ, এই ভূমির উপর আমি একটা কাঠের ব্লক রাখছি, হ্যাঁ, স্থিরভাবে আছে। তো এই কাঠের ব্লকটা কতক্ষণ পর্যন্ত স্থির থাকবে বলো তো? উত্তর হচ্ছে যতক্ষণ পর্যন্ত একে কিছু ধাক্কা না দিবে, কোনো বল প্রয়োগ না করা হলে এই স্থির কাঠের ব্লকটা সারা জীবন কিন্তু স্থিরই থাকবে। মানে আমি এই উদাহরণ দিয়ে তোমাকে একটা জিনিস বোঝাতে চাচ্ছি, সেটা হচ্ছে যে একটা স্থির বস্তু চিরকালই স্থির থাকতে চায়, এটা তার প্রবণতা, এটা তার ইচ্ছা। ঠিক আছে, সে সহজে গতিশীল হইতে চায় না। তো আমি আর একটা উদাহরণ দিতে পারি। ধরো যে এখানে আমাদের একটা গাড়ি আছে, এই গাড়িটা সমবেগে চলছে, হ্যাঁ, সমবেগে চলমান গাড়ি। তো এই গাড়িটা কতক্ষণ সমবেগে চলবে? যতক্ষণ না পর্যন্ত এর উপর তুমি বল প্রয়োগ না করবা। ধরো এই গাড়িটা তুমি চালাচ্ছ, এই চালাইতে বাস্তব জীবনে কি হয়? এই গাড়ি চলতে 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 একসময় থেমে যায়। আসলে থেমে যায় কেন? উত্তর হচ্ছে আমরা যে তলের উপর দিয়ে যখন গাড়িটা চালনা করি, তখন কিন্তু একটা ঘর্ষণের তৈরি হয়, একটা ঘর্ষণ বল, মানে বিপরীত দিকে একটা বাধার তৈরি হয়, যার কারণে গাড়ি কিন্তু থেমে যায়। কিন্তু বাস্তব জীবনের এই ঘর্ষণ বলটা যদি তুমি উঠায় নিতে পারো, কোনোভাবে যদি ঘর্ষণ বল না থাকে, তখন কিন্তু এই বস্তুটা যে গতিশীল ছিল ও সারা জীবন গতিশীল থাকবে, এবং সমবেগে গতিশীল থাকবে, এবং কোনো রকম দিকও পরিবর্তন করবে না। ঠিক আছে, তো এই যে দুইটা উদাহরণ আমি দেখালাম, এই দুইটা উদাহরণের থেকে আমি কি বোঝাতে চেষ্টা করছি, সেটা হচ্ছে এরকম যে একটা স্থির বস্তু চিরকালই স্থির থাকতে চায়, আর একটা গতিশীল বস্তু চিরকালই গতিশীল, সরল রেখা বরাবর গতিশীল থাকতে চায়। এই যে চাওয়াটার ইচ্ছা, তাদের স্থির বস্তু স্থির থাকতে চাচ্ছে এবং গতিশীল বস্তু গতিশীল থাকতে চাওয়ার যে প্রবণতা বা ইচ্ছা, এই বিষয়টাকেই বলা হয় জড়তা। সো দেখো, জড়তার সংজ্ঞাটাও এভাবেই দেয়া আছে যে স্থির বস্তুর স্থির থাকার এবং গতিশীল বস্তুর গতিশীল থাকতে চাওয়ার যে প্রবণতা বা ইচ্ছা, তাকে জড়তা বলে। ঠিক আছে, তো এই জড়তা আবার দুই ধরনের হতে পারে। আমি এই যে প্রথম উদাহরণটা নিছি, এই উদাহরণটা কেমন ছিল বলতো? সেটা হচ্ছে যে একটা স্থির বস্তু স্থির থাকতে চাচ্ছিল। সো এই যে চাওয়ার প্রবণতা, মানে স্থির বস্তু স্থির থাকতে চাওয়ার যে প্রবণতা, এটাকে বলা হয় স্থিতি জড়তা। ঠিক আছে, আর একটা গতিশীল বস্তু গতিশীল থাকতে চাওয়ার যে প্রবণতা, এটাকে বলা হয়েছে গতি জড়তা। ঠিক আছে, তো স্থিতি জড়তা আর গতি জড়তা তো বুঝতে পারলাম। তো এখন একটা প্রশ্ন করি তোমাদেরকে,
যে ধরো যে সবারই তো জড়তা আছে, তাই না? এই জড়তা কার বেশি হবে আর কার কম হবে? ধরো যে আমার জড়তা আর ট্রেনের জড়তা এই দুটা কি সমান হবে? উত্তর হচ্ছে অবশ্যই না কিন্তু। ঠিক আছে, আমি যে পরিমাণে স্থির থাকতে চাইবো, ট্রেন কিন্তু তার থেকে বেশি পরিমাণে স্থির থাকতে চাইবে। কেন? কারণ হচ্ছে ভর তার বেশি। ঠিক আছে, জড়তা পরিমাপ করা হয় ভরের মাধ্যমে। যার ভর বেশি তার জড়তাটাও বেশি হয়। ঠিক আছে, তো আমি তাহলে এখানে নোট লিখে দিচ্ছি। নোট, হ্যাঁ এখানে নোট লিখে দিচ্ছি আমি। যার ভর বেশি তার জড়তাও বেশি। ঠিক আছে, এই ছোট্ট তথ্যটা মাথায় রেখেও মাঝে মধ্যে প্রয়োজন পড়ে। আচ্ছা, তো আমরা জড়তা সম্পর্কে মোটামুটি জানছি। এরপরে আমরা হচ্ছে বল সংক্রান্ত, মানে বল কাকে বলে সেটা সম্পর্কে জানতে পারি। তো বল কাকে বলে আসলে এখানে আমি একটা উদাহরণের মাধ্যমে বোঝানোর চেষ্টা করি। ধরো এখানে আমাদের একটা আহ কাঠের ব্লক আছে, হ্যাঁ? এখন এই কাঠের ব্লকটা স্থির আছে। এখন আমি যদি এটাকে গতিশীল করতে চাই, বুঝতে পারছো আমার কথা? আমি যদি এই বস্তুটাকে গতিশীল করতে চাই তাহলে আমার কিন্তু কিছু একটা প্রয়োগ করা লাগবে, কিছু একটা ক্রিয়া করানো লাগবে। সেই কিছু একটাকেই নাম দেওয়া হয়েছে বল। ঠিক আছে, তো বলের সংজ্ঞাটা তাহলে কেমন? ধরো এখানে আমি আর একটা উদাহরণ নিলাম। এখানে যে চলমান গাড়ি ছিল, ধরো এই চলমান গাড়িকে আমি বেগের পরিবর্তন করাবো। মানে এই বস্তুটা গতিশীল ছিল, ধরো আমি এই গতিটাকে কমায় ফেলবো। তাহলে আমার সামনে থেকে কিছু একটা বল, মানে কিছু একটা প্রয়োগ করা লাগবে, কিছু একটা ক্রিয়া করানো লাগবে। সেই কিছু একটাকেই বলা হয়েছে বল। তাহলে বলের সংজ্ঞাটা কেমন দেখো, যে যা স্থির বস্তুর উপর ক্রিয়া করে তাকে গতিশীল করে বা গতিশীল করতে চায়। মানে সে যদি গতিশীল নাও করতে পারে তাও কিন্তু সেটাকে আমরা বল হিসেবে কনসিডার করব। যেমন ধরো একটা ছোট্ট বালক, সে একটা দেয়ালে ধাক্কা দিচ্ছে, তাহলে কি এটাকে কি বল বলা যাবে? উত্তর হচ্ছে অবশ্যই। কেন বলা যাবে? কারণ সে গতিশীল করতে পারছে না কিন্তু করার কিন্তু চেষ্টা করছে, যার কারণে এটাকে আমরা বল বলতে পারবো। অথবা যা গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে তার গতির পরিবর্তন করে, মানে গতি হয় বাড়াতে পারে বা কমাতে পারে, তাকে আমরা বলছি হচ্ছে বল। ঠিক আছে, ইংরেজিতে এটাকে বলা হয় ফোর্স। সো আমি এখানে কিছু একটাকে প্রয়োগ করলে এই বস্তুটা গতিশীল হবে। ঠিক আছে, সো এই কিছু একটাকে বলা হয়েছে বল। আর এই বলকে এফ দিয়ে প্রকাশ করা হয়। ঠিক আছে, বলকে এফ দিয়ে প্রকাশ করা হয়। কেন এফ দিয়ে প্রকাশ করা হয়? কারণ বলের ইংলিশ টার্মটা হচ্ছে ফোর্স। ফোর্সের এফ দিয়ে এটাকে প্রকাশ করা হয়। একটা কথা মাথায় রেখো, ফিজিক্সের জন্য যে রাশিগুলো আছে সেই রাশিগুলোর যে প্রতীকগুলো আছে সেগুলো কিন্তু দুটা সোর্স থেকে আসে। বেশিরভাগ ক্ষেত্রে দুটা সোর্স থেকে আসে, হয় তার ইংলিশ টার্ম থেকে আসে আর না হলে গ্রিক কোনো শব্দ ব্যবহার করা হয়। ঠিক আছে, তো তাহলে এই গেল হচ্ছে জড়তা, আর এইটা হচ্ছে বল। তো এই চ্যাপ্টারটা আমরা কি পড়তেছিলাম বলো তো? আমরা বল সংক্রান্ত আলোচনা করতেছিলাম। সত্যি কথা বলতে এই চ্যাপ্টারটা আমাদের তিনটা সূত্র দিয়ে মানে নিউটনের সূত্র দিয়ে চ্যাপ্টারটা আসলে শুরু হয়। ঠিক আছে, প্রথমে নিউটনের সূত্র পড়ানো হয় বল সংক্রান্ত আলোচনা। তো নিউটনের কয়টা সূত্র আছে বল রিলেটেড? উত্তর হচ্ছে তিনটা সূত্র আছে। ঠিক আছে, নিউটনের প্রথম সূত্র, নিউটনের দ্বিতীয় সূত্র আর নিউটনের তৃতীয় সূত্র। ঠিক আছে, তো আমরা নিউটনের আসলে প্রথম সূত্রটাই পড়বো। বাট এই প্রথম সূত্র পড়ার জন্য আমাদের জড়তা আর বল সম্পর্কে ধারণা নেওয়ার প্রয়োজন ছিল। সো আমরা জড়তা পড়ছি, বলও পড়ছি। এখন আমরা কি করব বলো? এখন হচ্ছে আমরা নিউটনের প্রথম সূত্র পড়ব। ঠিক আছে, তো তারপরে আমরা কি করব? নিউটনের দ্বিতীয় সূত্র, এরপর নিউটনের তৃতীয় সূত্র, হ্যাঁ ক্রমান্বয়ে যে টপিকস গুলো আছে ধীরে ধীরে আমরা শেষ করব। তাহলে আমরা এখন নিউটনের প্রথম সূত্র পড়তে পারি। হ্যাঁ, তো নিউটনের প্রথম সূত্র, এখানে এখানে একটা তথ্য লেখা আছে দেখো, যে বল আর জড়তার মধ্যে সম্পর্ক প্রকাশ করে। তো নিউটনের প্রথম সূত্রটা আমাদের বল এবং জড়তার মধ্যে সম্পর্ক স্থাপন করে। ঠিক আছে, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ, মাথায় রাখিও। আচ্ছা, তো নিউটনের সূত্রের বিবৃতিটা কেমন? তো বিবৃতিটা হচ্ছে এরকম, যে বাইরে থেকে বল প্রয়োগ করা না হলে স্থির বস্তু স্থির থাকবে এবং সরল রেখায় সমবেগে চলমান বস্তু সরল রেখায় সমবেগে চলতে থাকবে। মানে যেটা বলছিলাম আর কি, যে একটা কাঠের ব্লক সারা জীবনে স্থির থাকবে যদি তুমি বল প্রয়োগ না করো। ঠিক আছে, আবার একটা গতিশীল বস্তু চিরকাল সরল রেখা বরাবর গতিশীল থাকবে যদি তুমি বল প্রয়োগ না করো। ঠিক আছে, এটাকেই নিউটন তার বিবৃতি দিয়ে প্রথম সূত্র ডিরাইভ করেছে আর কি। হ্যাঁ, তো এটা খুব সহজ একটা সূত্র। এই সূত্রের শুধু বিবৃতি আছে, মানে ভাষায় প্রকাশ আছে, কিন্তু এটার কিন্তু কোনো গাণিতিক ফর্ম নেই। ঠিক আছে, তো আমাদের সূত্রটা মুখস্থ থাকা হইলেই চলবে আর কি।
মানে সূত্রের বিবৃতিটা মুখস্থ রাখিও, এটা অনেক সময় ক ক নম্বরে দিতে পারে। তো এবার আসা হচ্ছে আমরা নিউটনের দ্বিতীয় সূত্র পড়ি। হ্যাঁ, তো নিউটনের দ্বিতীয় সূত্র পড়ার আগে আমাদের একটা কনসেপ্ট জানা প্রয়োজন, সেটা হচ্ছে ভরবেগ। ভরবেগ কাকে বলে? ঠিক আছে, তো ভরবেগ কাকে বলে? একটা বস্তুর, গতিশীল কোনো একটা বস্তুর ভর এবং বেগের গুণফলকে ভরবেগ বলে। নাম থেকেই বুঝতে পারছো, ভরবেগ মানে ভর আছে আর বেগ আছে, সো এই ভর আর বেগের গুণফলকে কি বলা হবে বলো? ভরবেগ বলা হবে। আর ভরবেগকে পি দিয়ে প্রকাশ করা হয়। ঠিক আছে, আচ্ছা, তাহলে ভরবেগকে আমরা কি বলতে পারি বলো? ভরবেগ সমান সমান হচ্ছে ভর গুণন বেগ। সো এখানে ভরবেগকে আমরা কি দিয়ে প্রকাশ করছি? পি দিয়ে প্রকাশ করছি, মাথায় রাখিও। হ্যাঁ, আর ভরকে কি দিয়ে প্রকাশ করা হয়? এম দিয়ে প্রকাশ করা হয়। আর বেগকে ভি দিয়ে প্রকাশ করা হয়। দ্যাটস ওয়াই ভরবেগের সূত্রটা আমরা কিভাবে লিখতে পারি? পি সমান সমান এম ভি। ঠিক আছে, তো এই যে এখানে একটা পাশে চিত্র দেওয়া আছে যে একটা গাড়ির বেগ বেগ আছে ভি, গাড়িটির ভর হচ্ছে এম, তাহলে এর ভরবেগ কত হবে বলো? এম ভি হবে। ঠিক আছে, আচ্ছা, তো এই গেল হচ্ছে ভরবেগ। এখন এই ভরবেগের একক হইতে পারে, আবার মাত্রাও হইতে পারে। সো এটার একক কি হইতে পারে আর মাত্রা কি হইতে পারে? একটু গেস করো তো, একটু গেস করো যে এটা পারো কিনা। দেখো এখানে হচ্ছে ভরবেগ, ভরবেগ পি সমান সমান কি? পি সমান সমান হচ্ছে এম ভি, তাই না? সো এম এর একক কি হয়? এম এর একক হয় হচ্ছে ভর, ভরের একক কেজি, অবশ্যই কেজি। আর বেগের একক কি? বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড। তার মানে ভরের একক কিন্তু মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এইটাই হচ্ছে আমাদের সরি ভরবেগের একক। হ্যাঁ, ভরবেগের একক হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড। হ্যাঁ, মাথায় রাখিও। আর হচ্ছে ভরবেগের মাত্রা, এখানে মাত্রাটা কি আসবে? এখানে মাত্রা আসবে হচ্ছে আমরা এখানে লিখতে পারি পি সমান সমান কি বলো? এমভি। আমরা অবশ্য মাত্রাগুলো একক থেকে বের করতে পারি। ধরো এর একক যদি কেজি মিটার পার সেকেন্ড হয়, কেজি মিটার পার সেকেন্ড, কেজি, কেজি মানে কি বলে? ভর, তাই না? সো ভরকে আমরা প্রতীক কি, এর প্রতীক কি, ভরের প্রতীক কি? উত্তর হচ্ছে ক্যাপিটাল এম। ভরবেগ মাত্রা বের করার সময় সবসময় কিন্তু ক্যাপিটাল এম বিশিষ্ট প্রতীক ব্যবহার করা হয়। ঠিক আছে, আর এম, এম তে কি বোঝায়? এম হচ্ছে মিটার, মিটার মানে দৈর্ঘ্য বোঝায়, দৈর্ঘ্যকে ক্যাপিটাল এল দিয়ে প্রকাশ করা হয়। আর এস তে কি বোঝায়? এখানে সেকেন্ড, সেকেন্ড মানে সময়, সময়কে কি দিয়ে, সময়ের প্রতীক কি? সেটা হচ্ছে টি ইনভার্স ওয়ান। ঠিক আছে, তো যেটা বলছিলাম আর কি, আমরা নিউটনের দ্বিতীয় সূত্র পড়বো, বাট এটা পড়তে গেলে আমাদের ভরবেগ সম্পর্কে জানা প্রয়োজন ছিল। তো আমরা ভরবেগ সম্পর্কে জানছি, এখন নিউটনের দ্বিতীয় সূত্র আমরা পড়তে পারি। তো আমরা এখন নিউটনের দ্বিতীয় সূত্রটা শুরু করতে পারি। তো দেখো নিউটনের দ্বিতীয় সূত্রের বিবৃতিটা হচ্ছে এরকম যে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার। এখন ভরবেগ কাকে বলে সেটা কিন্তু আমরা জানি, কি বলতো? সেটা হচ্ছে ভর আর বেগের গুণফল। আর ভরবেগের পরিবর্তন কি বোঝায়? পদার্থবিজ্ঞানে পরিবর্তন বোঝায় যে শেষ থেকে আদিটা বিয়োগ দেওয়া। তার মানে এখানে ভরবেগের পরিবর্তন, ভরবেগের পরিবর্তন তার মানেটা হচ্ছে যে শেষ ভরবেগ মাইনাস হচ্ছে আদি ভরবেগ। ঠিক আছে, তো ভরবেগের পরিবর্তনের হার, এই হার কথাটার মানেটা কি বলতো? উত্তর হচ্ছে যখন হরের টার্মে সময় থাকে তখন আমাদের এই হার কথাটার উদ্ভব হয় আর কি। ঠিক আছে, তার মানে এই ভরবেগের পরিবর্তনের হার, এই শব্দটার মানেটা হচ্ছে ভরবেগের পরিবর্তন বাই সময়। ঠিক আছে, সব সময় মাথায় রেখো, যখন আমাদের এই হার কথাটা আসবে তুমি মনে রাখবা যে সে হরের টার্মে সবসময় সময় থাকবে। ধরো তোমাকে বলা হয়েছে যে কাজ করার হার, তার মানেটা কি? এই কথাটার মানেটা হচ্ছে কাজ ডিভাইডেড বাই সময়। ঠিক আছে, বেগ 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 বৃদ্ধির হার, এটার মানেটা কি বলতো? সেটা হচ্ছে উপরে হচ্ছে বেগ বৃদ্ধি আর নিচে মানে হরের টার্মে থাকবে হচ্ছে সময়। ঠিক আছে, তো যেটা বলছিলাম আর কি, যে ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। এখন এইরকম একটা দেখো টার্ম আছে সমানুপাতিক। এখন এই সমানুপাতিক জিনিসটা আসলে কি? এই জিনিসটা আমি আগে তোমাদের এখানে ছোট্ট করে একটু বোঝায় আসি যে সমানুপাতিক। হ্যাঁ, এই আমাদের ফিজিক্সে অনেক সূত্র, বেশিরভাগ সূত্রই দেখবা যে এই সমানুপাতিক থেকে আসতেছে। তো সমানুপাতিক সম্পর্কে একটুখানি ধারণা দিয়ে আসি তোমাদের। তো সমানুপাতিক, ঠিক আছে, ধরো যে আমাদের দুটো চলক আছে বা দুটো রাশি আছে, একটা এক্স আর ওয়াই। ঠিক আছে, এক্স আর ওয়াই আমি বলে দিলাম বা ধরলাম যে এই এক্স আর ওয়াই এই দুইটা সমান। তখন আমরা গণিতের ভাষায় এটাকে কিভাবে প্রকাশ করি বলতো? উত্তর হচ্ছে সমান সমান চিহ্ন দিয়ে, তাই না?
এক্স আর ওয়াই সমান, যেমন ধরো আমার বয়স আর তোমার বয়স সমান, তার মানে আমার বয়স আর তোমার বয়সে গণিতের ভাষায় আমরা এটাকে সমান চিহ্ন দিয়ে ব্যবহার করতে পারি। ধরো যে আমি বললাম যে এক্সটা হচ্ছে ওয়াই থেকে বড়, ঠিক আছে, ওয়াই থেকে বড়, তখন আমরা কি চিহ্ন ব্যবহার করি? এটাকে বলা হয় গ্রেটার দেন চিহ্ন, তাই না? ধরো এবার ওয়াই বড় এক্স ছোট, তখন আমরা এটাকে লেস দেন চিহ্ন ব্যবহার করি। তো এইবার ধরো যে এরকম হয়েছে যে এক্স আর ওয়াই, ঠিক আছে, এক্স আর ওয়াই, ধরো আমাদের ওয়াই এর মান বাড়ানোর কারণে এক্স এর মান বাড়ছে, তারপরে ওয়াই এর মান কমানোর কারণে এক্স এর মানও কমে যাচ্ছে। সো তখন আমরা গণিতের ভাষায় এটাকে কিভাবে প্রকাশ করি? এরকম কি বাস্তব জীবনে হতে পারে না? যে ধরো যে আমি একজন মানুষকে চড় দিচ্ছি, এখন যত জোরে চড় দিব মানুষের ব্যথাটাও কি হবে বলো, তত বেশি লাগবে। তো আমি যত ধীরে চড় দিব বা আস্তে চড় দিব মানুষের ব্যথাটাও কিন্তু কম লাগবে, তাই না? এখানে সেই ব্যাপারটাই কিন্তু হচ্ছে যে ওয়াই এর মান বাড়ানোর কারণে এক্স এর মানও বাড়ছে, আর ওয়াই এর মান কমানোর কারণে এক্স এর মানও কমে যাচ্ছে। তো তখন আমরা গণিতের ভাষায় এটাকে কিভাবে প্রকাশ করি? এটার উত্তরটা হচ্ছে সমানুপাতিক চিহ্ন দিয়ে। সো এটাকে তখন আমরা গণিতের ভাষায় এভাবে লিখি, এক্স সমানুপাতিক, এটাকে বলা হয় সমানুপাতিক চিহ্ন, এক্স সমানুপাতিক ওয়াই, ঠিক আছে? তো এই যে লাইনটা, এই লাইনটা দিয়ে আমরা কি বোঝাই? যে ওয়াই এর মান বাড়ানোর কারণে এক্স এর মানও বাড়বে, ওয়াই এর মান কমানোর কারণে এক্স এর মানও কমবে, স্বাভাবিক দৃষ্টিতে বললে আর কি। মানে অ্যাকচুয়ালি আসলে এটা গুণ আকারে বাড়ে, মানে এটা 2 গুণ বাড়লে এটাও 2 গুণ বাড়বে, এটা 2 গুণ কমলে এটাও 2 গুণ কমবে, ঠিক আছে? তো তাহলে এই চিহ্নটাকে আমরা কি নাম বলছি বলো? সমানুপাতিক নাম বলছি, ঠিক আছে? তো পদার্থবিজ্ঞানের বেশিরভাগ সূত্রই কিন্তু সমানুপাতিকে ডিরাইভ করা হয়, ঠিক আছে, প্রতিপাদন করা হয়। তো কিন্তু আমরা যখন সূত্রগুলোর প্রয়োগ করি, সূত্রগুলো যখন ধরো মান বসাই, ম্যাথ করি, তখন কি কখনো দেখছো যে সমানুপাতিক চিহ্ন আছে? উত্তরটা হচ্ছে না, তখন কিন্তু সমানুপাতিক চিহ্ন থাকে না, সমান সমান চিহ্ন থাকে। তার মানেটা হচ্ছে সূত্রগুলো আসলে সমানুপাতিকেই প্রথমে দাঁড় করানো হয়, এরপরে সমানুপাতিক থেকে সমান সমানে যাওয়া হয় আর কি, হ্যাঁ। তার মানে আমি বোঝাইতে যাচ্ছি যে সমানুপাতিক থেকে সমান সমানে যাওয়া যায়। তো আমি এই সমানুপাতিক চিহ্ন থেকে যদি সমান সমানে যাইতে চাই, হ্যাঁ, সমানুপাতিক চিহ্নকে সরায় দিয়ে আমি সমান সমান চিহ্ন যদি নিয়ে আসতে চাই, তখন রাইট হ্যান্ড সাইডে একটা ধ্রুবক গুণ করতে হয়, ঠিক আছে? ধ্রুবক কাকে বলে? যে সকল রাশির মান পরিবর্তন হয় না তাদেরকে ধ্রুবক বলে, তাই না? মানে 2, 5, 10, 15, 20, এগুলো হচ্ছে একটা ধ্রুবক শব্দ, ধ্রুবক আর কি, হ্যাঁ। সো এই ধ্রুবক আসবে, সেই ধ্রুবককে আমি কে দিয়ে প্রকাশ করছি? কে দিয়ে কেন প্রকাশ করছে বলো? এটা তো আসলে কোনো সূত্র না, এটা মানে একটা ফরম্যাটের জন্য আমি এখানে কে ধরে নিচ্ছি। সো এই কে এর মান কিন্তু থাকবে, এক একটা সূত্রের জন্য এই কে এর মান ফিক্সড, ঠিক আছে, একটা ধ্রুবক মান থাকবে। এবং এই ধ্রুবকগুলো আসবে থেকে? উত্তর হচ্ছে এক্সপেরিমেন্ট করে। যেই ব্যক্তি এই সূত্রগুলো সাধারণত দাঁড় করায় ওনারাই কিন্তু এই কে এর মানটা কি আসবে সেটা ওনারা পরীক্ষা করে আমাদের দিয়ে দেয়, ঠিক আছে? সো সমস্যা হয় না। সো তাহলে আমি কি করতে পারি বলো? সমানুপাতিক থেকে সমান সমানে যাইতে গেলে একটা রাইট হ্যান্ড সাইডে ধ্রুবক গুণ আকারে দিতে পারি, এটা কিন্তু যোগ আকারে না, সবসময় গুণ আকারে দিতে হয়। আর ওয়াই তো ওয়াই এর জায়গায় রয়ে গেছে। আর এই ধ্রুবকের মানটা, এটাকে কি নাম বলছি আমরা বলো তো? এটার নাম হচ্ছে সমানুপাতিক ধ্রুবক, ঠিক আছে? এই সমানুপাতিক ধ্রুবকের মান সব সময় এক্সপেরিমেন্ট করে আসবে, ঠিক আছে, এক্সপেরিমেন্ট করে আসবে। তো এই তো গেল সমানুপাতিক শব্দের অর্থটা আর কি, হ্যাঁ। সো সমানুপাতিক হয়েছে, এখন আমরা হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্রটা পড়ে আসতে পারি। তোমরা একটু এটা নোট করে নিও ভিডিওটা পজ করে। ওকে, তো তাহলে সূত্রের বিবৃতি ছিল হচ্ছে এরকম। আমরা এটাকে আমরা গাণিতিকভাবে লিখবো, বাট গাণিতিকভাবে লিখতে গেলে আমাদের একটা চিত্র দেখা লাগবে। চিত্রটা আমি আগে তোমাকে বোঝায় আসি। ধরো আমাদের একটা গাড়ি আছে এখানে, ঠিক আছে? গাড়ি চলন্ত অবস্থায় হইতে পারে, স্থির অবস্থায় হইতে পারে। এর একটা বেগ আছে, এটা হচ্ছে আদি বেগ, হ্যাঁ। তো আদি বেগকে কি দিয়ে প্রকাশ করা হয় বলো? ইউ দিয়ে প্রকাশ করা হয়, ঠিক আছে? এখন যদি আমি এই বস্তুর উপর একটা বল প্রয়োগ করি, এই পিছন থেকে একটা বল প্রয়োগ করি, তখন কি হবে বলো? এটাকে বলতেছে হচ্ছে আমরা প্রযুক্ত বল, হ্যাঁ, প্রযুক্ত বল এফ। তো এই বস্তুর উপর যদি আমরা একটা বল প্রয়োগ করি, তখন এই বস্তুটা সামনের দিকে আগাবে এবং এর বেগ বাড়বে কিন্তু, ঠিক আছে? আগে যা ছিল, আমি যেহেতু এইদিকে বল দিয়েছি, তো বেগ কিন্তু বাড়বে। বাড়তে বাড়তে ধরো বি পয়েন্টে এসে এটা শেষ বেগ হয়েছে ভি, ঠিক আছে? তো বেগ কিন্তু বাড়ছে, হ্যাঁ। এখানে আদি বেগ ছিল ইউ, আর এখানে শেষ বেগ হচ্ছে ভি, ঠিক আছে? এ পয়েন্ট থেকে এখানে বি পয়েন্টে গেছে। বল বাড়াইলে সব সময় বেগ বাড়ে, ঠিক আছে? বা বেগ কমে, মানে বেগের পরিবর্তন না হলে কিন্তু বল সেখানে প্রযুক্ত হয় না। আচ্ছা, তো আমি এখানে কি করছি তাহলে বলো তো? এখানে গাড়ির যে ভর, এটাকে আমি এম ধরে নিচ্ছি, এই গাড়ির ভর এম।
আর এখান থেকে এ থেকে বিতে যাইতে যে সময় লাগছে এটাকে বলতেছে টি, অতিবাহিত সময়। ঠিক আছে, এখন তোমাকে যদি বলা হয় যে এই এ পয়েন্টে ভরবেগ কত বলো তো। এখানে ভর হচ্ছে এম, গাড়ির ভর এম, আর আদি বেগ হচ্ছে ইউ। তাহলে এ পয়েন্টে আমাদের ভরবেগ হচ্ছে এম ইউ, আর বি পয়েন্টে আমাদের ভরবেগ কত বলো তো। এখানে ভর কি এম আর বেগ কি বলো ভি, তাহলে এখানে ভরবেগ হচ্ছে ভি। ঠিক আছে, এই যে এম ইউ এটাকে কি বলা হয় বলো তো, এটাকে বলা হয় আদি ভরবেগ। ঠিক আছে, এটাকে আদি ভরবেগ, মানে আদি পয়েন্ট এটা শেষ পয়েন্ট। সো আদি পয়েন্টের ভরবেগ এটা আদি ভরবেগ, আর এটা হচ্ছে আমাদের শেষ ভরবেগ, মানে শেষ পয়েন্টের ভরবেগ। তো এখন যদি তোমাকে বলা হয় ভরবেগের পরিবর্তন কত, এখন ভরবেগের পরিবর্তন বলতে আমরা কি বুঝি, উত্তর হচ্ছে শেষ ভরবেগ থেকে তুমি কি করবে বলো, আদি ভরবেগটা বিয়োগ দিবা। ঠিক আছে, সবসময় পরিবর্তন বলতে এটা বুঝিও যে শেষটা থেকে আদিটা বিয়োগ দিব। তাহলে আমাদের শেষ ভরবেগ কি এম ভি, আর আদি ভরবেগ কি এম ইউ। সো এটা হচ্ছে এম ইউ। হ্যাঁ, আচ্ছা, সো এম ইউ। হ্যাঁ, তো তাহলে ভরবেগের পরিবর্তন সমান সমান হচ্ছে এম ভি মাইনাস এম ইউ। ওকে, তো এখন যদি তোমাকে বলা হয় যে ভরবেগের পরিবর্তনের হার কি, আমি তোমাকে কি বলেছিলাম একটা কথা বলো তো, যে ভরবেগের পরিবর্তনের হার, এই কথাটার মানে কি, উত্তর হচ্ছে উপরে নিবা ভরবেগের পরিবর্তন। ঠিক আছে, আমি একটু লিখে দিই এটা, ভরবেগের পরিবর্তন, আর নিচে হচ্ছে সময়। সো ভরবেগের পরিবর্তন কত তুমি বের করলে এখানে এম ভি মাইনাস এম ইউ। ঠিক আছে, আর সময় কত, সময় হচ্ছে টি। বুঝতে পারলা? আচ্ছা, তো এখন আসো যে আমরা এই যে সূত্রটা যে পড়লাম এইখানে, যে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, এই পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তনও সেদিকে হয়। ঠিক আছে, তো এই কথাটা গাণিতিকভাবে যদি লেখো, এখানে আমাদের কি আছে বলো, ভরবেগের পরিবর্তনের হার, এই জিনিসটা কার সমানুপাতিক, প্রযুক্ত বলের সমানুপাতিক। তাহলে কিন্তু এটাকে আমি এভাবেই লিখছি, এখানে প্রযুক্ত বল আর ভরবেগ এই দুটা কি বলো, সমানুপাতিক সম্পর্কে আছে। তার মানে ভরবেগের পরিবর্তন যদি বেশি হয় প্রযুক্ত বলটাও বেশি হবে, ভরবেগের পরিবর্তন যদি কম হয় তখন প্রযুক্ত বলও কম হবে। ঠিক আছে, আর শেষে একটা কথা লেখা আছে এরকম, যে বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তনও সেদিকে হয়। সো আমি ভরবেগ যখন পড়াই তখন একটা কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে ভরবেগ কিন্তু একটা ভেক্টর রাশি, মানে এটার একটা দিক থাকে, বলেরও কিন্তু একটা দিক থাকে। ঠিক আছে, তো তুমি যখন বস্তুর উপর বল প্রয়োগ করছো তখন কিন্তু ভরবেগেরও পরিবর্তন হচ্ছে। তাহলে এই ভরবেগের পরিবর্তনের একটা দিক থাকবে, সেই দিকটা কোন দিকে হবে, উত্তর হচ্ছে বলের দিকে, মানে বল যেদিকে কাজ করবে ভরবেগের পরিবর্তনও সেদিকে ঘটবে। সো এই জিনিসটা একটু মুখস্থ করে রাখিও, বিবৃতিটা পরীক্ষায় কিন্তু আসে মাঝে মধ্যে। ঠিক আছে, তো এই বিবৃতিটাকে আমরা গাণিতিকভাবে লিখতে পারি হচ্ছে প্রযুক্ত বল ইজ প্রপোর্শনাল টু ভরবেগের পরিবর্তন। ঠিক আছে, তো প্রযুক্ত বলকে আমরা কি দিয়ে প্রকাশ করতে পারি, প্রযুক্ত বলকে আমরা এফ দিয়ে প্রকাশ করতে পারি, তাই না, এফ ইজ প্রপোর্শনাল টু, আর ভরবেগের পরিবর্তন আমরা এখানে বের করে নিয়ে আসছি এম ভি মাইনাস এম ইউ ডিভাইডেড বাই টি। তাহলে এখানে লিখতে পারি এম ভি মাইনাস এম ইউ ডিভাইডেড বাই হচ্ছে টি। তো এটাকে আমরা চলো আরেকটু সিম্পলিফাই করে নিয়ে আসি, সেটা হচ্ছে যে আমরা যদি এখানে সমানুপাতিকটাকে রেখেই দেই, এবং এখানে যদি আমরা এমটা কমন নিই, এই দুটার মধ্যেই এম আছে, দ্যাটস এমটাকে আমরা কমন নিতে পারি। সো এখানে এম ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই কি থাকবে বলো, টি থাকবে। ঠিক আছে, আচ্ছা, এখন দেখো যে আমি এফ ইজ প্রপোর্শনাল টু, এখান থেকে দেখো এম তো এম রয়ে গেছে, আর এই যে টার্মটা এটা ভি মাইনাস ইউ বাই টি, তোমার মনে আছে এটা কিন্তু ত্বরণ নির্দেশ করে, তাই না, ত্বরণের সূত্র কি ছিল, এ সমান সমান ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। দ্যাটস ওয়াই আমি এইটাকে রিপ্লেস করে কি নিয়ে আসতে পারি, এ নিয়ে আসতে পারি। ঠিক আছে, আচ্ছা, এখানে আমি একটা ভুল করেছি, সেটা হচ্ছে এখানে সমান সমান দেওয়া ঠিক না, এখানে সমানুপাতিক দিতে হবে। ঠিক আছে, ওকে, তো আমি সমানুপাতিক থেকে এবার যদি সমান সমানে যাইতে চাই তাহলে আমাদের নিয়ম কি, সমানুপাতিক থেকে সমান সমানে যাইতে গেলে আমাদের একটা ডান সাইডে ধ্রুবক দিতে হয়। ঠিক আছে, তো ধ্রুবক দিতে হয় এইখানে, কি এটা কি বলো, কে কে হচ্ছে সমানুপাতিক ধ্রুবক, তাই না, সমানুপাতিক ধ্রুবক। তো এই যে কে সমানুপাতিক ধ্রুবক, এই কে এর মান আসবে থেকে, এটা তো ধ্রুবক মান, মান তো থাকবে একটা, এটা আসবে থেকে, এটার উত্তর হচ্ছে পরীক্ষালব্ধ ভাবে আসে কিন্তু, হ্যাঁ, পরীক্ষা করে এই মানগুলো বের করা হয়। তো নিউটন এটা পরীক্ষা করেছিলেন এবং কে এর মানটা 1 পাওয়া গেছিল আর কি, হ্যাঁ 1 পাওয়া গেছিল।
তুমি প্রশ্ন করতে পারো যে আসলে এই ধ্রুবকের মানগুলো কিভাবে এক্সপেরিমেন্ট করে বের করা হয়, এটাও একটু ছোট্ট করে ধারণা দিয়ে দেই। তবে এটা কিন্তু পরীক্ষার জন্য জরুরি কিছু না, ঠিক আছে? তো আমি এখানে লিখি, ধরো কে এটার মান তো বের করতে যাচ্ছি, তাহলে কে কে এক পাশে করলাম, আর এফ কে লিখতে পারি এই যে কে এক পাশে রেখে এম এ কে ভাগ দিয়ে দিতে পারি, এম এ কে ভাগ দিয়ে। তো কে সমান সমান এফ ডিভাইডেড বাই এম এ। সো কি করা হয় বলো, বল, কোনো বস্তুর উপর কি পরিমাণে বল দিচ্ছ, তার ভর কত, এবং কি পরিমাণে ত্বরণ হচ্ছে, এই জিনিসগুলো ক্যালকুলেট করে কে এর মানটা বের করা যায়, ঠিক আছে? তো এগুলো এক্সপেরিমেন্ট করে আসে, জাস্ট মাথায় রাখবে এটা এক্সপেরিমেন্ট করে আসে। তাহলে কে এর মান আমি এখানে 1 বসালে এফ সমান সমান কি পাচ্ছে বলো, এফ সমান সমান এম এ পাচ্ছি। এটাই আমাদের ফাইনাল বলের সূত্র, ঠিক আছে? এফ সমান সমান হচ্ছে এম এ। সো এই সূত্রটাই নিচে লেখা আছে যে বল সমান সমান হচ্ছে ভর গুণন ত্বরণ, এফ সমান সমান এম এ, ঠিক আছে? আচ্ছা, তো এই সূত্রটা আমাদের অনেক বেশি প্রয়োজন পড়বে, আমরা এই পুরা চ্যাপ্টার জুড়েই দেখবা যে এই সূত্রের ব্যবহারগুলো দেখছি। তো এখানে এম হচ্ছে ভর, আর এ কি বলো, ত্বরণ। ত্বরণের একটা সূত্র আছে, সেটা হচ্ছে এ সমান সমান ভি মাইনাস ইউ বাই টি, ঠিক আছে? আচ্ছা, এখন হচ্ছে এটা তো একটা রাশি, বল একটা রাশি, তাহলে বলের একটা একক থাকবে, আবার মাত্রাও থাকবে। সো বলের একক যেটা, সেটা কিন্তু নিউটন, ঠিক আছে? এই নিউটন কিভাবে আসলো সেটাও একটু দেখি চলো। সেটা হচ্ছে এফ সমান সমান আমরা কি জানি, এম এ জানি তো, তাই না? এম এ। এখন এম মানে কি, ভর, ভরের একক কি হয়, কেজি। আর এ মানে কি বলো, ত্বরণ, ত্বরণের একক কি হয়, মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়, তাই না? তার মানে বলের একক হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। এইটাকে সংক্ষেপে এটাকে সংক্ষেপে কি লেখা হয়, নিউটন লেখা হয়, ঠিক আছে? এটাকে সংক্ষেপে নিউটন লেখা, মানে কেজি মিটার পার সেকেন্ড যে কথা, নিউটন কিন্তু একই কথা। এখানে এখানে লিখতে পারি আমরা 1 কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার যে কথা, 1 নিউটন একই কথা, ঠিক আছে? সো এটাকে সংক্ষেপে এন দিয়ে বলা হয়, নিউটন বলা হয়, হ্যাঁ? তার মানে বলের একক হচ্ছে নিউটন। আচ্ছা, তো এবার আসো বলের মাত্রা। বলের মাত্রা আমরা কিভাবে বের করতে পারি? আমি এখান থেকে বল এফ সমান সমান কি লেখা যায়, এম এ লেখা যায়, তাই তো? এখন এম এ লেখা যায়। সো এম তো বস্তুর ভর, ভরের প্রতীক কি হয় আমরা জানি, যে মাত্রা বের করার সময় সবসময় প্রতীক দিতে হয়, মানে বড় হাতের অক্ষর দিতে হয়, ঠিক আছে? তো এম তো ভর, ভরের জন্য আমরা জানি এটা ক্যাপিটাল এম দিয়ে প্রকাশ করা হয়, তাই না? এটার প্রতীক হচ্ছে ক্যাপিটাল এম। আচ্ছা, আর এ কি বলো, ত্বরণ। ত্বরণের মাত্রা কি হয় তোমাদের কি মনে আছে? ত্বরণের, আমি এটা একক থেকে বের করতে পারি। ত্বরণের একক কি হয়, ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। সো এখান থেকে এম মানে কি, মিটার মানে ভর, সরি লেন্থ মানে দৈর্ঘ্য, হ্যাঁ? এম মানে তো মিটার, মানে লেন্থ আর কি, দৈর্ঘ্য। দৈর্ঘ্যকে কি দিয়ে প্রকাশ করা হয়, এল দিয়ে প্রকাশ করা হয়। আর এস তে কি বোঝায় বলো, সময় বোঝায় বা সেকেন্ড বোঝায়, সময়, হ্যাঁ? সময়কে কি দিয়ে প্রকাশ করা হয়, এল টি ইনভার্স 2 দিয়ে প্রকাশ করা হয়, ঠিক আছে? তাহলে আমি ত্বরণের প্রতীক, মাত্রা পাইছিলাম হচ্ছে এল টি ইনভার্স 2, এটা কিন্তু আমরা দ্বিতীয় চ্যাপ্টারে পড়ছি। সো তাহলে আমরা ভরের তো প্রতীক লিখলাম এম, এখন এর জন্য মাত্রা কি পাইছি, এল টি ইনভার্স 2। সো এল টি ইনভার্স 2, তাহলে এটা হচ্ছে আমাদের কি বলো, এটা হচ্ছে আমাদের বলের মাত্রা, ঠিক আছে? বলের মাত্রা, আর এটা হচ্ছে বলের প্রতীক। সো এটা কিন্তু পরীক্ষায় মাঝে মধ্যে দেয়, বলে যে নিচের কোনটি বলের মাত্রা। সো বলের মাত্রা আমি এখান থেকে প্রতীক, একক ব্যবহার করে বের করছি। আমরা এখান থেকে একক ব্যবহার করতে পারলাম, দেখো এখানে একক কি পাইছি, কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার না, কেজি, কেজি মানে ভরের জন্য এম আসছে, দেখছো? আর এম, এম মানে কি, মিটার বোঝায়, মিটার মানে দৈর্ঘ্য, দৈর্ঘ্যের জন্য এল আসছে। আর এটা হচ্ছে সময়, সেকেন্ড, সেকেন্ড মানে টাইম, সময়, হ্যাঁ? সো টাইমের এখানে টি আসছে, আর ইনভার্স টু তো আসছে। সো আমরা এই প্রতীক একক থেকে আমরা এই মাত্রাগুলো বের করে নিয়ে আসতে পারি। তো এটা ছিল পুরা নিউটনের দ্বিতীয় সূত্র, হ্যাঁ? এখন নিউটনের দ্বিতীয় সূত্রর এত কিছু যে আমি পড়াইছি, এই যে সূত্রগুলোর ডিরাইভেশন করছি, প্রতিপাদন করছি, এগুলো পড়িও, কিছুটা প্র্যাকটিস করিও, তবে এগুলো জানা না থাকলেও খুব বেশি যে সমস্যা হবে ব্যাপারটা এমন না। প্রতিপাদনগুলো কখনো পরীক্ষায় আসে না। তুমি এখান থেকে কি কি মনে রাখবা, নিউটনের দ্বিতীয় সূত্রের যে বিবৃতিটা, এটা মনে রাখবা। তারপরে হচ্ছে গাণিতিকভাবে এটাকে কিভাবে লেখা যায়, প্রযুক্ত বল ইজ প্রপোর্শনাল টু ভরবেগের পরিবর্তনের হার। আর এখানে এসে ফাইনাল এই সূত্রটা মুখস্থ করবা, এখানে ডেরিভেশন না মনে রাখলেও চলে। সো সূত্রটা কি বলো, এফ সমান সমান এম এ। এখানে বলের একক নিউটন, মাত্রা হচ্ছে এম এল টি ইনভার্স 2।
আর ভরবেগের পরিবর্তন সেটা তো আমরা জানি, শেষ ভরবেগ মাইনাস আদি ভরবেগ। তো এখান থেকে এইটুক পড়লেই মোটামুটি কাজ চলে যাবে, ঠিক আছে। তো হয়েছে, হ্যাঁ, নিউটনের দ্বিতীয় সূত্র হয়েছে। তো এখন হচ্ছে আমরা নিউটনের দ্বিতীয় সূত্র পড়ছি। এখন আমরা একটা নতুন টপিকস পড়ছি, সেটা হচ্ছে ঘাত বল। এটাও একটা বলই আসলে। ঘাত বল আর বলের ঘাত, দেখো শব্দটা কিন্তু প্রায় সিমিলার, প্রায় একই রকমের শব্দ, তাই না? কিন্তু এটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। ঘাত বল আর বলের ঘাত এই দুটা কিন্তু এক শব্দ না, ঠিক আছে। ঘাত বল আর বলের ঘাত এটা ভিন্ন শব্দ। আচ্ছা, তো আমি এখানে নিচ্ছি ঘাত বল, মানে এখানে যা লিখবো সব ঘাত বলের জন্য তথ্য লিখবো। আর এখানে যা লিখবো এগুলো সবই হচ্ছে বলের ঘাতের জন্য লিখবো, হ্যাঁ। ওকে। আচ্ছা, তো ঘাত বলের সংজ্ঞাটা কি দেখো। দেখো এখানে এটা বলা আছে যে এটি একটি বল, তার মানে এটা এক ধরনের বলে যার মান অনেক বেশি এবং ক্রিয়াকাল অনেক কম, ঠিক আছে। ঘাত বল এক ধরনের বল যার মানটা অনেক বেশি হয় এবং ক্রিয়াকাল খুব কম সময়ের জন্য হয়, ঠিক আছে। মানে কাজ খুব কম সময় করে করে। আমি একটা এক্সাম্পল যদি দিই, যে ধরো তুমি ক্রিকেট খেলছো, এখন ক্রিকেটে বল করছে, ধরো একটা বলার বল করছে, অনেক জোরে বল করছে। এখন তুমি ব্যাট দাঁড়িয়ে আছো, তুমি ব্যাট দিয়ে যখন বলটাকে আঘাত করবা, এই আঘাতের সময়টা একটু চিন্তা করো তো কতটা কম সময়। এটা কিন্তু 1 সেকেন্ডের থেকেও কম সময় হবে, তাই না? এবং এই আঘাতটাও কিন্তু ভালোভাবে বা অনেক স্পিডেই করা হয়। সো আমি বোঝাইতে চাচ্ছি বলের মানটাও কিন্তু অনেক বেশি থাকে। সো এখানে একটা ঘাত বল কাজ করে। সো ঘাত বল তাহলে কি বলো, এক ধরনেরই বল যার মান অনেক বেশি এবং ক্রিয়াকাল অনেক কম থাকে, ঠিক আছে। এক ধরনের বল কিন্তু এটা যেহেতু একটা বল, তাহলে এটা বের করার সূত্র কি হবে? উত্তর হচ্ছে এফ সমান সমান এম এ। এটা বলের মানগুলো একটু বেশি আসে, এই আর কি পার্থক্য। আচ্ছা, তো সূত্র হচ্ছে এফ সমান সমান এম এ, হ্যাঁ। ঘাত বল বললে আমরা এম এ সূত্র দিয়ে কিন্তু বের করে নিয়ে আসতে পারবো। এটার একক কি হবে? অবশ্যই নিউটন, যেহেতু এটা একটা বল। আর এটার মাত্রা কি হবে? এম এল টি ইনভার্স টু, একটু আগে আমরা দেখে আসছি বলের মাত্রা কি হয়। আচ্ছা, তো এটা ছিল হচ্ছে ঘাত বল, ঠিক আছে। এইবার আসো হচ্ছে বলের ঘাত। বলের ঘাত কাকে বলা হয়? দেখো এটা সংজ্ঞাটাতে আছে সেই রকম যে বল ও বলের ক্রিয়াকাল, মানে বল এবং বল যে সময় কাজ করছে, যতটুকু সময় নিয়ে কাজ করছে, তার গুণফলকে বলা হয় বলের ঘাত, ঠিক আছে। তার মানে বলের ঘাত সমান সমান হচ্ছে বল গুণন সময়, ঠিক আছে। সো বলের ঘাত, ঘাত বল এক জিনিস না কিন্তু। ঘাত বল তো পাইছো এফ সমান সমান এম এ, বাট বলের ঘাত পাইলে কি বলো, বলের সাথে সময় কিন্তু মাল্টিপ্লাই হয়। আসলে বলের ঘাত ঘাত এক ধরনের বলের একটা বৈশিষ্ট্য আর কি, ধর্ম বলতে পারো, হ্যাঁ, এটা ধর্ম। আচ্ছা, তো এটা তাহলে সূত্রটা কি হবে? সূত্র হচ্ছে জে সমান সমান এফ টি, বলের ঘাতকে জে দিয়ে প্রকাশ করা হয়, ঠিক আছে। সো বলের ঘাতকে জে দিয়ে প্রকাশ করা হয়। সো এটা সমান সমান কি পাইছি? বল আর সময়ের গুণফল, তার মানে বল এফ আর সময়ের জন্য টি। সো জে সমান সমান হচ্ছে এফ টি। তো এবার আসলে যে এটার একক কি হইতে পারে? উত্তর হচ্ছে দেখো বলের একক কি? নিউটন। আর সময়ের একক কি? সেকেন্ড। তার মানে এটার একক হবে হচ্ছে নিউটন সেকেন্ড, ঠিক আছে। আচ্ছা, এবার আসো যে এটার মাত্রাটা কি হবে? এম এল টি ইনভার্স ওয়ান। এখানে আমি মাত্রাটা একটু বোঝাই তোমাকে। সো এটা এম এল টি ইনভার্স ওয়ান কেন আসলো? সো দেখো এখানে আমরা বলের ঘাত সমান সমান কি আসলে? বল গুণন সময় তো। সো বলের মাত্রা কি? এখানে জে সমান সমান যদি এফ টি হয়, তাহলে বলের মাত্রা কি পাইছো তুমি? বলের মাত্রা বলের মাত্রা পাইছো হচ্ছে এম এল টি ইনভার্স টু, এখানে এই যে পাইছিলা। আর টি টি মানে তো সময়, সময়ের জন্য আবার মাত্রা কি হয়? আহ প্রতীক কি হয়? টি। সো এখানে তো এটা ওয়ান থাকে। তো তুমি তো জানো এখানে গুণনের সময় কি হয়? পাওয়ার আর পাওয়ার যোগ হয়। সেম চলকের জন্য গুণনের সময় পাওয়ারে পাওয়ারে যোগ হয়। সো -1 আর এখানে 1 যোগ হয়ে -1 পাবো। সো সরি -2, আর এখানে +1 যোগ হয়ে -1 পাবো। সো এম এল টি ইনভার্স 1 পাচ্ছি। সো এটা একটা মাত্রা পাইছি। একটু মাথায় রাখো, এটা এমসিকিউ অনেক সময় দিতে পারে। আচ্ছা, তো এবার আসো যে আমরা বলের ঘাতের সূত্রগুলো একটু দাঁড় করাই। এখানে তো একটা সূত্র পাইছো এফ টি, এটার আরেকটা সূত্র হইতে পারে, সেই সূত্রটা আমি দাঁড় করাচ্ছি। চলো, এখানে আমরা জানি তো বল এফ সমান সমান এম এ, তাই না? আমরা এটা জানি। সো এখান থেকে এফ সমান সমান এম এ, ভালো কথা। আমি এখানে চাইলে এটাকে ভাঙাই দিতে পারি। কিভাবে ভাঙাইতে পারি? উত্তর হচ্ছে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি লিখে, তাই না? সো তো এটা সমান সমান হচ্ছে
হ্যাঁ, এফ সমান সমান উপরে যদি এই এম গুলো গুণন করে দাও, এটার নিচে তো 1 থাকে, তার মানে এটা লবের সাথে গুণ যাবে, এম ভি মাইনাস এম ইউ, দুটোর সাথে যেহেতু গুণ, সো এম ভি মাইনাস এম ইউ পাচ্ছি, আর নিচে হচ্ছে টাইম হচ্ছে টি। ঠিক আছে, তো এখন দেখো যে আমি যদি এটাকে আড়াআড়ি গুণন করি, তাহলে কি পাচ্ছ, এফ টি সমান সমান এম ভি মাইনাস এম ইউ। এই যে জিনিসটা, এটাকে কি বলা হয়, বলের ঘাত। এইটা সমান সমান কি আসলো, এম ভি মাইনাস এম ইউ। এই জিনিসটাকে কি পড়ছিল, তোমার কি মনে আছে এটা? এটা হচ্ছে ভরবেগের পরিবর্তন ছিল। তার মানে এই লাইন থেকে আমি একটা কথা বলতে পারি, সেটা হচ্ছে যে বলের ঘাত আর ভরবেগের পরিবর্তন এই দুটা সমান হয়। ঠিক আছে, বলের ঘাত আর ভরবেগের পরিবর্তন এই দুটা সমান হয়। তার মানে বলের ঘাতের কিন্তু আমরা দুটা সূত্র পাইলাম, একটা হচ্ছে জে সমান সমান এফ টি, আর একটা হচ্ছে জে সমান সমান এম ভি মাইনাস এম ইউ। ঠিক আছে, তো এখানে বলতে পারি আমরা বলের ঘাত সমান সমান ভরবেগের পরিবর্তন। ঠিক আছে, ভরবেগের পরিবর্তন। তো অনেক সময় আমাদের এরকম হয় যে ভরবেগের পরিবর্তন বের করার হিন্টস দেয়া থাকে, কিন্তু আমাদের শেষ পর্যন্ত বলের ঘাত নির্ণয় করতে বলে। সো তখন তুমি আসলে ভরবেগের পরিবর্তন বের করা মানেটাই হচ্ছে বলের ঘাত বের করা। ঠিক আছে, তো এটা ছিল হচ্ছে ঘাত বল আর বলের ঘাত নিয়ে কথাবার্তা। এইখান থেকে পরীক্ষায় কি কি আসতে পারে, এখানে বলের ঘাতের সংজ্ঞা আসতে পারে, ক এর জন্য সংজ্ঞা আসতে পারে। আর এইটা নিয়ে সাধারণত সৃজনশীলে আমি কখনো এই বলের ঘাত বের করতে দেখি নাই, মানে গ বা ঘতে আসতে দেখি নাই। তবে এটা এমসিকিউতে আসে। ঠিক আছে, বলের ঘাত নির্ণয়ের ক্ষেত্রে আহ এটা এমসিকিউতে মাঝে মধ্যে এমসিকিউ আকারে দেয়। তো তুমি এই প্রতিপাদন একটু প্র্যাকটিস করো, এটা তো আর কঠিন প্রতিপাদন না, সো এটা প্র্যাকটিস করিও, দুটো সূত্র দুটো মাথায় রাখিও, সংজ্ঞাগুলো বা বেসিকগুলো একটু মাথায় রাখি। আচ্ছা, তো আমরা তাহলে বল পড়ছি, জড়তা পড়ছি, নিউটনের প্রথম সূত্র পড়ছি, নিউটনের দ্বিতীয় সূত্র পড়ছি। এখন আমরা বল আর বলের ঘাত সংক্রান্ত গাণিতিক সমস্যা পড়তে পারি। আমরা এখন গাণিতিক উদাহরণের দিকে যাব। ঠিক আছে, অনেকগুলো সূত্রই কিন্তু পড়া হয়ে গেছে। আচ্ছা, তো আমাদের এখানে প্রথম যে প্রবলেমটা দেয়া আছে, মানে P1 প্রবলেম 1, একটি বস্তু স্থির অবস্থায় ছিল। সো তুমি এই চ্যাপ্টারের ধরো দ্বিতীয় অধ্যায় বা তৃতীয় অধ্যায় বা চতুর্থ অধ্যায়, এই প্রবলেমগুলো করতে গেলে অবশ্যই চিত্র আঁকাবা। ঠিক আছে, চিত্র ছাড়া এই জিনিসগুলো বোঝাটা অনেক কঠিন হয়ে যায়। সো আমি এখানে চিত্র আঁকাচ্ছি। হ্যাঁ, চিত্র। আচ্ছা, তো চিত্রটা দেখো যে একটি বস্তু স্থির অবস্থায় ছিল। তাহলে আমি একটা বস্তুকে স্থির অবস্থায় রাখি, এটা ধরো একটা বস্তু। ঠিক আছে, সো এটা একটা বস্তু। এই বস্তুটা কিভাবে ছিল, স্থির অবস্থায় ছিল। আমি এখানে গ্রাউন্ড দিই। ঠিক আছে, আচ্ছা। চিত্র খুব একটা ভালো হইলো না, এটা দেখে আর একটু সোজা করা যায় নাকি। কাজ চলবে। তো এই যে ব্লকটা, এই কাঠের ব্লকটা বা যে কোনো একটা বস্তু হইতে পারে, এই বস্তুটা কি অবস্থায় ছিল বলো, স্থির অবস্থায় ছিল। তার মানে এর আদিবেগ কত, ইউ সমান সমান 0। ঠিক আছে, এখানে বেগ হচ্ছে 0। আচ্ছা, এইবার তুমি কি করছো, এটাকে 15 নিউটন এর একটি বল এর উপর 4 সেকেন্ড ক্রিয়া করছে। তার মানে এই বস্তুর উপর তুমি এখন 15 নিউটন বল দিছো। এখানে 15 নিউটন বল দিছো, এখানে একটা বল প্রয়োগ করছো, সরি। এখন বল দিলে অবশ্যই এখানে কি হবে বলো, বস্তুটা তো এখানে আর থাকবে না, এই বস্তুটা আগাবে, তাই না? আমরা জানি যে বস্তু এফ সমান সমান এম এ, তার মানে যদি বল থাকে তার মানে অবশ্যই ত্বরণও থাকবে। সো ত্বরণ থাকার মানে কি বলো, বেগ অবশ্যই বাড়বে, তাই না? সো এটার আদিবেগ 0 ছিল, 0 থেকে ধীরে ধীরে বাড়বে। আচ্ছা, তো 4 সেকেন্ড পর কি বলছি বলো তো, 15 নিউটনের একটি বল এর উপর 4 সেকেন্ড ধরে কাজ করে। আমি ধরে নিচ্ছি 4 সেকেন্ডে ধরো যে এইখানে আসছে, ধরো এইখানে আসছে। ঠিক আছে, এইখানে আসছে, এটা 4 সেকেন্ডের ঘটনা। এটা হচ্ছে এই পয়েন্ট থেকে যাত্রা শুরু করছে, এটা 4 সেকেন্ডের ঘটনা। 4 সেকেন্ড, হ্যাঁ। আচ্ছা, এরপর এর বলের ক্রিয়া বন্ধ হওয়ায় বস্তুটি সমবেগে 9 সেকেন্ডে 54 মিটার দূরত্ব গেল। এই বস্তুটার উপর এইখানে এসে, এর পরে এসে, যে এই ঘটনার পরে এসে তুমি হচ্ছে কি করছো বলো, বলের ক্রিয়া বন্ধ করছো, মানে 4 সেকেন্ড পর বন্ধ করে দিছো। তাহলে এখানে তো আর কোনো বল থাকবে না, তখন এই বস্তুটা আগাবে গতি জড়তার কারণে। আগাইতে আগাইতে কতটুকু গেছে, সেটা হচ্ছে 9 সেকেন্ডে 54 মিটার গেছে। ধরো আমার 9 সেকেন্ডে এইখানে আসছে, এটা হচ্ছে 9 সেকেন্ডে, হ্যাঁ। উপরে লিখে 9 সেকেন্ড, এটা 9 সেকেন্ড কয় মিটার গেছে,
54 মিটার গেছে। জি কি থেমে গেছে? আমি জানি না। এইগুলো আমি জানি না এটা কি হয়েছে, আমি জানি না। এটুকু পর্যন্ত তথ্য জানি, এটুকু পর্যন্ত লিখলাম। তাহলে এই যে এই পথটা, এইখানে কিন্তু কোনো বল কাজ করছে না, তাহলে এটা কিন্তু সমবেগে চলছে, তাই না? সো এইটুকু হচ্ছে সমবেগ। আচ্ছা, আর এই এই জায়গাটা থেকে এই যে প্রথম 4 সেকেন্ড এই ঘটনায় কিন্তু বল ছিল, আর বল থাকলে সেখানে ত্বরণও থাকে, তার মানে এই পথটুকু, এইটুকুর পথ যেটা, এটা কিন্তু সমত্বরণের পথ। তার মানে এই প্রথম 4 সেকেন্ডে যদি আমাদের কিছু প্রয়োজন পড়ে, তাহলে সমত্বরণের যে 4টা সূত্র ছিল দ্বিতীয় অধ্যায়ের, সেই সূত্রগুলো প্রয়োগ করব। আর এইখানে যেহেতু সমবেগ, এটা সমবেগের জন্য সূত্র একটাই, সেটা হচ্ছে এস ইজ ইকুয়ালস টু ভিটি। সো এইটুকের মধ্যে কোনো তথ্য বের করতে হলে আমরা এখানে সমবেগের এস ইজ ইকুয়ালস টু ভিটির সূত্র নেব। তো এটা ছিল হচ্ছে চিত্র, হ্যাঁ, চিত্রটা এখানে রাখলাম। আচ্ছা, তো এটার সলিউশন করতেছিলাম। এখানে আসলে চাইছে কি, সেটা হচ্ছে বস্তুর ভর কত। সো এখানে এই যে বস্তুটা আছে, এই বস্তুটা একটা ভর আছে, এই ভরটা কত। এখন এই ভরটা বের করা লাগবে। কিভাবে বের করা যাইতে পারে? এখানে দেখো, এখানে যেহেতু বল দেয়া আছে, আমি এখানে একটু টার্গেট সাজাই, এখানে আমাদের কি কি করা লাগতে পারে। ঠিক আছে, আমি একটু টার্গেটটা সাজায় আসি, যে এখানে কি কি করা লাগতে পারে। দেখো এখানে তুমি বলের সূত্র জানো, বলের সূত্র কি জানো? এফ সমান সমান এম এ জানো। ঠিক আছে, তো তুমি বল জানো কত? 15 নিউটন। এখন তুমি বের করতে চাচ্ছ কি এ ইজ ইকুয়ালস টু হট, তাই তো? কিন্তু এ কি তুমি জানো? এও তো তোমার জানা থাকা লাগবে, না হলে তো তুমি এখানে এম পাবা না। তুমি এফ জানো, 15 নিউটন জানো, ভালো কথা, বাট এও জানা লাগবে। এখন এ বের করতে গেলে আবার কি লাগে? সেটা হচ্ছে এ ত্বরণ, ত্বরণ এ সমান সমান কি বলো? ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, তাই তো? এখন টি কত? তোমার ত্বরণ বের করতে গেলে শেষ বেগ লাগবে, আদি বেগ লাগবে। আদি বেগ জানো তুমি 0, কিন্তু শেষ বেগ জানো কি তুমি? শেষ বেগ মানে কি? এই 4 সেকেন্ড পর বেগ, তাই না? এই 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 অংশটুকুর জন্য শেষ বেগ তো এইটা। তাহলে শেষ বেগ তুমি এইখানে এসে বেগ জানো না, তার মানে তো আরো ঝামেলা হয়েছে। টাইম তো তুমি জানো 4 সেকেন্ড, তার মানে আমি এখানে শেষ বেগটা আমার লাগবে, সেটা আমি কোত্থেকে বের করব? উত্তর হচ্ছে যে পরের যে টপিকসটুকু দিয়েছে, পরের যে হিন্টসটুকু দিয়েছে, এটাকে ব্যবহার করে আমি এই ভিটা পাবো। মানে ঘটনাটা আসলে কি ঘটে, এখানে আদিবেগ 0 ছিল, তুমি এখানে বল প্রয়োগ করছো 15 নিউটন, কয় সেকেন্ড যাবত? 4 সেকেন্ড যাবত। তাহলে এটা ধীরে 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 বেগ বাড়াবে, বাড়াইতে বাড়াইতে 4 সেকেন্ড পরে গিয়ে বেগ আর তো বাড়বে না, কারণ বল তো তুমি 4 সেকেন্ড পর্যন্তই দিছো। তারপরে কি যাবে বলো? ওই বেগ নিয়ে, এখানে যে বেগ ছিল সেই বেগ নিয়েই এটা বাকি 54 মিটার পথ যাবে। তার মানে আমি বোঝাতে চাচ্ছি, এইখানকার যে বেগটা, সমবেগের যে মানটা, এটাই কিন্তু এখানকার শেষ বেগ। তুমি এটা সমবেগ বের করলে এটার শেষ বেগ এইটা হবে। ঠিক আছে, সো তাহলে আমি এই যে তথ্যটা আছে এখান থেকে এস ইজ ইকুয়ালস টু ভিটি। ঠিক আছে, এখানে এস জানো 54 মিটার, টি জানো 9 সেকেন্ড। এখন বেগ তুমি বের করতে পারবা, এই বেগকে ব্যবহার করে আমি ত্বরণ বের করব, সেই ত্বরণকে ব্যবহার করে আমি ভর বের করব। তাহলে সিকোয়েন্সটা বুঝতে পারছো? এখানে তাহলে আমি প্রথমে বেগ বের করব, তারপরে আমি কি বের করব বলো? ত্বরণ বের করব, তারপরে এখানে আমি ভর বের করতে যাব। সো প্রবলেমটা কিন্তু ভালোই বড় আছে। তো তাহলে কি করব বলো? প্রথমে আগে বেগ বের করব, তাহলে আমি এই 9 সেকেন্ডের জন্য লিখতে পারি, বা সমবেগের জন্য লিখতে পারি। ঠিক আছে, বা ওই পরবর্তী 9 সেকেন্ডের জন্যই লিখলাম, পরবর্তী 9 সেকেন্ডের জন্য। যেহেতু এটা সমবেগে চলছে, তুমি কিছু পারো আর না পারো, এস ইজ ইকুয়ালস টু ভিটি সূত্র তো লিখতে পারো। সমবেগের জন্য তো সূত্র একটাই। সো এস এর মান কত এখানে? 54 মিটার। ঠিক আছে, এখানে। আর টাইম কত? টি হচ্ছে 9 সেকেন্ড। তাহলে এখানে মান যদি বসাও, এস এর মান কত? 54। ভি এর মান চাচ্ছি, ভি এর মান বের করবো। টি এর মান হচ্ছে 9 সেকেন্ড। তাহলে ভি কে যদি এক পাশে করো, আসবে হচ্ছে 54 ডিভাইডেড বাই 9। তাহলে এটা আসতেছে 6, 6 নং 54 এত মিটার পার সেকেন্ড। তার মানে এখানকার বেগ হচ্ছে 6 মিটার পার সেকেন্ড, যেটা এখানকার বেগ, তাই না? সেই ভিটাই কিন্তু এখানে। সো ভি এর মান হচ্ছে 6 পাইছি। এখন তাহলে লিখতে পারি যে প্রথম 4 সেকেন্ডের জন্য লিখতে পারি। এখন 4 সেকেন্ডের জন্য আমার তো এখন ত্বরণ লাগবে। ত্বরণ বের করার সূত্র কি? এ সমান সমান ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই হচ্ছে টি, তাই না? সো এখানে মানগুলো তুমি জানো। এখানে আদিবেগ কত? 0 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, শেষ বেগ কত পাইলা?
শেষ বেগ তুমি বের করলে এটা হচ্ছে 6 মিটার/সেকেন্ড। আর টাইম কত? টাইম হচ্ছে এখানে এটা তো 4 সেকেন্ডের জন্য, তাহলে এটা 4 সেকেন্ড। আমি বের করতে চাচ্ছি কি এ ইজ ইকুয়ালস টু হট। ঠিক আছে, তাহলে এখানে মানগুলো বসাও। এ সমান সমান ভি এর মান কত? 6 মাইনাস ইউ এর মান 0 ডিভাইডেড বাই টি এর মান হচ্ছে 4। সো 6 থেকে তুমি যদি 0 বাদ দাও তাহলে তো 6ই থাকবে। 6কে 4 দিয়ে ভাগ দিলে কত থাকবে? এটা কি 1.5 হবে? আমি একটু চেক দিই, দাঁড়াও। এটা হচ্ছে 6/4। হ্যাঁ, এটা 1.5 আসছে। তার মানে ত্বরণের মান হচ্ছে 1.5 একক কি বলো? মিটার/সেকেন্ড স্কয়ার। এখন আমরা কি লিখতে পারি? মানে আমাদের এখন মূল কাজ করতে পারি, কিন্তু যা আমরা জানি এফ সমান সমান কি এম এ। আমার তো নিচে জায়গা নেই, তোমরা কিন্তু এটা পরের লাইনে লিখবে। এটা তাহলে এখান থেকে লিখতে পারি এম সমান সমান এফ ডিভাইডেড বাই এ, তাই না? এফ এর মান কত? এফ এর মান পাইছো 15 নিউটন, দ্যাটস এটা হচ্ছে 15। আর এর মান কত পাইলা? 1.5। তাহলে এটার ভাগ করলে অ্যান্সার কত আসবে? উত্তর হচ্ছে 10 আসবে। 10 কি বলো কেজি। সো এটাই কিন্তু আমাদের অ্যান্সার। ঠিক আছে, তো খুব একটা কঠিন প্রবলেম ছিল না, জাস্ট একটুখানি ঝামেলা করা লাগছে এই আর কি। সো তুমি পরীক্ষার হলে গিয়ে ধরো আননোন একটা প্রবলেম আসলে ঘাবড়ে যেও না, হ্যাঁ। আগে কি করবো বলো, তুমি চিত্রটা আঁকাবা। চিত্র আঁকায়ে আগে নিজের সাথে বুঝবা যে আমার কি কি বের করা লাগতে পারে। ঠিক আছে, টার্গেটটা আগে একটু সাজায় নেবা যে আমি কি বের করতে চাচ্ছি, সেটা বের করতে গেলে আমার যে প্রয়োজনীয় তথ্যগুলো আছে সেগুলো আছে নাকি, না থাকলে অন্য জায়গায় থেকে সেটাকে নিয়ে আসা যায় কিনা, হ্যাঁ, এই চিন্তাগুলো একটু করা লাগবে। না হলে আননোন কোনো প্রবলেম দিলে সেই প্রবলেমগুলো সলভ করতে পারবে না। তো ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে আমরা প্রবলেম নাম্বার 1 করলাম, হ্যাঁ। তো আমরা আমাদের ক্লাসটা আজকে এই পর্যন্ত রাখছি। পরের ক্লাসে বল আর বলের ঘাত সংক্রান্ত গাণিতিক উদাহরণ আরো আছে, সেগুলো আমরা দেখব। ঠিক আছে, দ্বিতীয় ক্লাসে আমরা শুধু গাণিতিক সমস্যাগুলোই করব। সো আজকে এই পর্যন্ত থাক। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।